হ্যালো আসসালামু আলাইকুম। আজকে আমরা অর্গানিক কেমিস্ট্রির তো লেকচার 1 নিয়ে আলোচনা করব। এই যে অর্গানিক কেমিস্ট্রি লেকচার 1, তো বলতে হচ্ছে গিয়া জৈব রসায়ন কি। জৈব রসায়ন হচ্ছে গিয়া রসায়নবিদ্যার যে শাখায় হাইড্রোকার্বন ও হাইড্রোকার্বনের বিভিন্ন জাতক সম্বন্ধে আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে গিয়া জৈব যৌগ। তো হাইড্রোকার্বন কি, মানে কার্বনের সাথে যেগুলো যৌগ গঠন করে সেগুলো হচ্ছে গিয়া হাইড্রোজেনের সাথে যেগুলো কার্বন যৌগ গঠন করে এগুলোকে হাইড্রোকার্বন বলে। তো হাইড্রোকার্বনের মানে জাতক বলতে বোঝায় তাদেরকে, যেমন হাইড্রোকার্বন হতে উৎপন্ন যৌগ যেমন CCl4, এটা যে এগুলো হচ্ছে গা জাতক। তো জৈব যৌগ, জৈব যৌগ কি? জৈব যৌগ হচ্ছে গিয়া বলতে হাইড্রোজেন এবং কার্বন দ্বারা গঠিত হাইড্রোকার্বন ও হাইড্রোকার্বন থেকে উদ্ভূত যৌগসমূহকে বোঝায়। তো যৌগ যৌগের সংখ্যা আমরা জানি হচ্ছে গিয়া 80 লক্ষের বেশি। এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে গঠন, এই জৈব যৌগটা কাদের সাথে গঠন করতে পারে, কারা কারা তার সাথে যুক্ত হতে পারে। এক নম্বর হচ্ছে গিয়ে হাইড্রোজেন, তারপর হচ্ছে গিয়ে হেলোজেনের গ্রুপসমূহ, তারপর হচ্ছে গিয়ে অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস। এই 6টা মৌল হচ্ছে গিয়া কার্বনের সাথে যুক্ত হইতে পারে। আর বিশেষ তত্ত্ব হচ্ছে গিয়া সকল জৈব যৌগের কার্বনের যোজনী হচ্ছে গিয়া কত? 4। তারপর আমরা চলে যাব হচ্ছে গিয়া কার্বনের যৌগ কিন্তু জৈব যৌগ নয়। এগুলো কার্বনের যৌগ কিন্তু জৈব যৌগ করতে পারে না। প্রথম হচ্ছে গিয়া ধাতব সায়ানাইড। কি ধাতব সায়ানাইড? এর মধ্যে আছে কি? পটাশিয়াম সায়ানাইড। তারপর হচ্ছে গিয়া কার্বনের অক্সাইড। কার্বনের অক্সাইড বলতে যে কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, এগুলোর মধ্যে কার্বন আছে কিন্তু এগুলো কার্বনের যৌগ নয়। তারপর ধাতব কার্বাইড যেমন ক্যালসিয়াম কার্বাইড আছে। তারপর ধাতব কার্বনিল যেমন FeCO5, নিকেল CO4, এগুলো আছে। কার্বনিক অ্যাসিড এবং এর লবণসমূহ হাইড্রোকার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, এগুলারে বুঝাইছি। মানে এগুলো হচ্ছে গিয়া কার্বনের যৌগ কিন্তু এরা জৈব যৌগ নয়। তারপরে আমরা চলে আসি হচ্ছে গিয়া যে বিভিন্ন ধরনের বিজ্ঞানীরা কী কী অবদান রাখছেন সেই অবদানগুলো আমরা একটু আলোচনা করি। তো জৈব যুগের নামের প্রবর্তক করছেন, জৈব যুগের নামটা যে করছেন এটা হচ্ছে গিয়া ভার্জিলিয়াস। 1807 সালে সুইডেন, সে সুইডেন দেশে জন্মগ্রহণ করছে আর কি, সুইডেন থাকতো, সেখান থেকে সে জৈব যুগের নামে প্রবর্তক করছেন। তারপর একটা জিনিস আছে হচ্ছে গিয়া প্রাণ শক্তির মতবাদ। প্রাণ শক্তি মতবাদের জনক হচ্ছে গিয়া ভার্জিলিয়াস। এটাও তিনি একই বিজ্ঞানী করছে 1815 সালে সুইডেন। তারপর হচ্ছে গিয়া বেঞ্জিনের সরবজ কাঠামো। এই যে বেঞ্জিনের যে সরবজ কাঠামোটা, এই যে কাঠামোটা, এটা হচ্ছে গিয়া যে আবিষ্কার করছেন তার নাম হচ্ছে গিয়া অগাস্ট কেকুল, জার্মানি। তিনি আবিষ্কার করছেন এই যে জার্মানির সরবজ আকৃতি, মানে বেঞ্জিনের সরবজ গঠনটা, এটা কাঠামোটা আবিষ্কার করছেন অগাস্ট কেকুল এবং জার্মানি। তারপরে জৈব রসায়নের জনক, আমরা যে আজকে অর্গানিক কেমিস্ট্রিটা পড়তেছি সেটার জনক হচ্ছে গিয়া ফ্রেডরিক কোহলার। এটা অনেক গুরুত্বপূর্ণ। সে জন্মগ্রহণ কোথায় করছে? জার্মানিতে। তারপরে আমরা চলে আসবো যে ব্যতিক্রম কিছু এক্সাম্পল আছে, যেমন হাইড্রোজেন বিহীন জৈব যৌগ। হাইড্রোজেন থাকবো না কিন্তু জৈব যৌগেরা, যেমন CCl3 মাইনাস হচ্ছে গিয়ে একটা বন্ড NO2, এগুলো হচ্ছে গিয়া হাইড্রোজেন নাই কিন্তু জৈব যৌগ। CFC11, 12, 112, 124, CCl4। তারপরে আমরা বলবো যে কার্বন বিশিষ্ট অজৈব যৌগ। কার্বন বিশিষ্ট, কার্বন নাই আছে কিন্তু তারা অজৈব যৌগ। যেরকম আমরা পড়ছিলাম ক্যালসিয়াম কার্বাইড, পটাশিয়াম সায়ানাইড, যেরকম ধাতব কার্বাইড, ধাতব কার্বনিল, এগুলাই হচ্ছে গিয়া এই জায়গায় দেওয়া আছে। তারপরে আবার যে কার্বন ও হাইড্রোজেন থাকা সত্ত্বেও জৈব যৌগ নয়, কার্বনও আছে হাইড্রোজেনও আছে, এগুলো থাকা সত্ত্বেও জৈব যৌগ নয়। এর মধ্যে কোনটা আছে? অ্যামোনিয়াম সায়ানাইড, সোডিয়াম বাইকার্বনেট এবং যে এটাও আছে। তারপরে আমরা চলে যাচ্ছি গিয়া, আমরা যে দেখছিলাম যে এই জায়গায় যে হাইড্রোকার্বনের বিভিন্ন জাতক বলতে কি বোঝায়, যে হাইড্রোকার্বন থেকেই উৎপন্ন যৌগটাই হচ্ছে গিয়া এর জাতক। তাহলে এটা কীভাবে উৎপন্ন হয়েছে সেটা আমরা একটু এখন দেখব। তো হাইড্রোকার্বন যেমন কার্বনের 4টা হাত, 4টা হাতের মধ্যে 4টা হাইড্রোজেন ধরছে। আর Cl2 এরা একটা ডাবল বন্ডের মাধ্যমে যুক্ত হয়েছে, সূর্যের আলো দিছে আর UV আলট্রাভায়োলেট রশ্মির মাধ্যমে এরা পরস্পরের মধ্যে বিক্রিয়া করে HCl এবং CH3Cl, এভাবে একটা হাইড্রোজেনকে সরিয়ে একটা ক্লোরিন বসে এভাবে CCl4 গঠন করছে। এটি হচ্ছে হাইড্রোকার্বন থেকে উদ্ভূত যৌগসমূহ। তারপরে এখানে কিছু মানে দেওয়া আছে যে 1808 সালে সুইস বিজ্ঞানী ভার্জিলিয়াস উদ্ভিদ ও পানি অর্থাৎ সজীব উদ্ভিদ থেকে প্রাপ্ত যৌগসমূহকে জৈব যৌগ এবং খনিজ অর্থাৎ নির্জীব বস্তু থেকে, যেগুলো নির্জীব বস্তু সেগুলো থেকে প্রাপ্ত যৌগকে অজৈব যৌগে নামকরণ করে। তারপরে ভার্জিলিয়াসের প্রাণ শক্তির মতবাদ, এটা অনেক গুরুত্বপূর্ণ। যেমন 1815 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ভার্জিলিয়াস প্রস্তাব করেন যে
জৈব যৌগসমূহকে কেবল সজীব উদ্ভিদ ও প্রাণীদেহ এক রহস্যময় প্রাণশক্তির প্রভাবে উৎপন্ন হয়, তাই পরীক্ষাগারে জৈব যৌগসমূহকে প্রস্তুত করা সম্ভব নয়। এই মতবাদে ভার্জিলিয়াস প্রাণশক্তি মতবাদ নামে অবহিত করেন। তখন সব বিজ্ঞানী এ মতবাদের অন্তর্ভুক্ত করেন, সব বিজ্ঞানী এর মতবাদ পোষণ করেন। তারপরে হচ্ছে গিয়া জৈব যৌগের সাথে যে প্রথম বিক্রিয়াটা হয়েছিল সেই বিক্রিয়াটা এই যে এখানে দেওয়া আছে, যে প্রথম কি অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে লেড সায়ানাইড বিক্রিয়া করছে। দুইটা হচ্ছে গিয়ে জলীয় দ্রবণ বিক্রিয়া করছে, অ্যামোনিয়াম সায়ানাইড উৎপন্ন করছে জলীয় দ্রবণে, এবং সলিডে লেড ক্লোরাইড উৎপন্ন করছে। তারপরে অ্যামোনিয়াম সায়ানাইডকে আমরা যদি কিছু তাপ দিই বা বাষ্পীভূত করতে চাই তাহলে সেটা মানে অপ্রত্যাশিতভাবে ইউরিয়াতে পরিণত হবে। এই বিক্রিয়াটাকে আমরা বলবো পুনর্বিন্যাস বিক্রিয়া। তো এই জায়গায় দেওয়া আছে যে জৈব যৌগের প্রথম বিক্রিয়াটা যে ইউরিয়া কীভাবে উৎপন্ন হয়েছিল। প্রথম তো অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে লেড সায়ানাইড বিক্রিয়া করছে, অ্যামোনিয়াম সায়ানাইড উৎপন্ন করছে, অ্যামোনিয়াম সায়ানাইডকে আবার বাষ্পীভূত করার জন্য কিছু তাপ দিছে, তাপ দেওয়ার পরে এই জায়গাতে আমরা ইউরিয়া পাইছি। তখন আমরা 1828 খ্রিস্টাব্দে জার্মানি বিজ্ঞানী ফ্রেডরিক ওহলার আকস্মিকভাবে অজৈব অ্যামোনিয়া সায়ানাইড থেকে জৈব যৌগের ইউরিয়া প্রস্তুত করে প্রাণ শক্তি মতবাদের অসারতা প্রমাণ করেন। ফ্রেডরিক ওহলার পরীক্ষাগারে অজৈব অ্যামোনিয়া ক্লোরাইড এবং লেড সায়ানাইড দ্রবণের বিক্রিয়ায় উৎপন্ন অ্যামোনিয়াম সায়ানাইড দ্রবণকে বাষ্পীভূত করে কঠিন অ্যামোনিয়াম সায়ানাইড তৈরি করছে। এটা আকস্মিকভাবে হয়ে গেছে, সে এগুলো চায় নাই কিন্তু এটা হয়ে গেছে। এটা কি হয়েছে? ইউরিয়াতে পরিণত হয়ে গেছে গা। তো তারপরে আমরা জৈব যৌগ অজৈব যৌগের কিছু পার্থক্য আছে যেগুলা তুমি বুঝতে পারবা, যেগুলো অবশ্যই জৈব যৌগ বা জৈব যৌগ নয়, কোনটা জৈব যৌগ কোনটা জৈব যৌগ নয়। তো জৈব যৌগের মধ্যে জৈব যৌগ আর অজৈব যৌগের মধ্যে পার্থক্য। সংযুক্তি প্রধানত কার্বন দ্বারা গঠিত, এগুলা কি কার্বন দ্বারা গঠিত, আর এটা কি যে কোনো অজৈব যৌগ হচ্ছে যে কোনো মৌল দ্বারা গঠিত। তো এগুলোর সাথে কি যুক্ত হতে পারে? যেমন HCl, কার্বন ডাইঅক্সাইড, তারপরে হচ্ছে বাইকার্বনেট, এগুলো যুক্ত হতে পারে। আর কার্বন জৈব যৌগ কারা? এর সাথে হেলোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস এগুলো যুক্ত হতে পারে। যেমন অ্যামোনিয়া, তারপর মিথেন, ইথানল, মিথানল, এগুলো হচ্ছে মানে জৈব যৌগ। তারপরে এর বন্ধন প্রকৃতি হচ্ছে জৈব যৌগের বন্ধন প্রকৃতি সমযোজী, কারণ যেমন কার্বনের 4টা হাত আছে, 4টা হাতের মধ্যে 4টা জিনিস যুক্ত হতে পারে। তারপরে অজৈব যৌগের বন্ধন হচ্ছে আয়নিক সমযোজী উভয় হতে পারে। তো এখানে এই যে আয়নিক বন্ধন সোডিয়াম ক্লোরাইড, এগুলো সোডিয়াম হচ্ছে প্লাস আয়ন এবং ক্লোরাইড মাইনাস আয়ন দান করছে, এখানে সমযোজী বন্ধন। মানে কি জৈব অজৈব যৌগ আয়নিক সমযোজী উভয় প্রকার বন্ধন হতে পারে, কিন্তু জৈব যৌগ শুধু সমযোজী বন্ধন। তারপরে আণবিক গঠন, সাধারণত এরা জটিল অণুতে বহুসংখ্যক পরমাণু থাকে। আর যেমন গ্লুকোজের কাঠামো বেশ জটিল, এই যে গ্লুকোজটা দেখতে পাচ্ছি এটার কাঠামো বেশ জটিল। আমরা জানি ঠিক গ্লুকোজের কাঠামো বেশ জটিল, এটা কিন্তু গ্লুকোজের কাঠামো বেশ জটিল। সাধারণত সরল অণুতে তুলনামূলকভাবে সংখ্যক, যেমন মনে করেন যে এর গঠন হচ্ছে পরমাণু থাকে, HCl এর গঠন সরল। মানে বলতে গেলে বলা যায় যে জৈব যৌগের গঠন হচ্ছে বেশ জটিল আর অজৈব যৌগের গঠন হচ্ছে সরল। তারপরে আমরা আরও কিছু আছে, এর গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, এর ঊর্ধ্বায়ী, এরা হচ্ছে ঊর্ধ্বায়ী, কিন্তু নিম্ন গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট। এরা হচ্ছে অনুর্ধ্বায়ী, এরা উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট। এদের তাপ বেশি দিতে হবে, এর বেশি দিলে পরে এরা অনুর্ধ্বায়ী মানে উঠতো না, আর ঊর্ধ্বায়ী মানে এরা নিম্ন গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট। যেমন 300 ডিগ্রি সেলসিয়াসের নিচে, যেমন অক্সালিক অ্যাসিডের গলনাঙ্ক হচ্ছে 101 ডিগ্রি সেলসিয়াস। এখানে দেখো যে উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, এখানে কিন্তু সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক দেওয়া আছে 801 ডিগ্রি সেলসিয়াস। তারপরে দ্রাব্যতা, সাধারণত পানি বা পোলার দ্রাবকে অদ্রবণীয়, কিন্তু জৈব দ্রাবকে দ্রবণীয়। পোলার দ্রাবকে যেমন বেনজিক অ্যাসিড, বেনজিনের দ্রবণীয় অথচ পানিতে অদ্রবণীয়। তারপরে পানীয় পোলার দ্রাবকে দ্রবণীয় কিন্তু অজৈব দ্রাবকে অদ্রবণীয়, যেমন সোডিয়াম ক্লোরাইড বেনজিনে অদ্রবণীয় কিন্তু পানিতে দ্রবণীয়। তো এইগুলা বলাইছে। তারপরে এগুলা দেখো জ্বলন বা দহনে অবশেষ থাকে কিন্তু এগুলো অবশেষ থাকে না, মানে এগুলো উড়ে জায়গা। যেমন ইথানের সাথে যদি আমরা অক্সিজেনে বিক্রিয়া করি, কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি উৎপন্ন হবে, এগুলো সরাসরি বাষ্পীভূত হয়ে যাবে, কারণ এরা ঊর্ধ্বায়ী। তো এই জায়গা হচ্ছে সাধারণত এরা জ্বলে না, তবে জ্বললে দহনের পর অবশেষ থাকে, এরা কিছু অবশেষ থাকে। তো আমরা এখন বলবো হচ্ছে জৈব যৌগের আধিক্যতার কারণ 3টে কারণের হতে পারে। জৈব যৌগের আধিক্যতা 3টে কারণে হতে পারে। একটা হচ্ছে কার্বন পরমাণুর ক্যাটানেশন, আরেকটা হচ্ছে জৈব যৌগের সমানতা ধর্ম, আরেকটা হচ্ছে জৈব যৌগের পরিমাণকরণ ধর্ম। তাহলে আমরা চলে যাই ক্যাটানেশন কি। মূলত কার্বনের অসংখ্য পরমাণু নিজেদের মধ্যে যুক্ত হয়ে ছোট বড় বিভিন্ন আকার আকৃতির দীর্ঘশিকল বা বলয় গঠন করার ক্ষমতাকে কার্বনের ক্যাটানেশন বলে। তো ল্যাটিন ক্যাটানে শব্দের
অর্থ হলো শিকল, আর সুতরাং কার্বনের ক্যাটায়ন বলতে কার্বনের শিকলকে বোঝায়। যেরকম আমরা একটা কার্বন আঁকি এইদিকে এইভাবে দিতে থাকবো বা আমরা হাত বাড়াইতে থাকবো, এভাবে যদি আমরা দিতে দিই তাহলে যেই শিকলটা গঠন করবে সেটাকে আমরা ক্যাটানেশন বলা হবো। তো ক্যাটানেশন একটি বিশেষ উদাহরণ হল ফুলারিনস তো নামক কার্বনের একটি বিশেষ শ্রেণীর রূপভেদ। গ্রাফাইট ও ডায়মন্ড হীরক ছাড়াও বিজ্ঞানী 1985 খ্রিস্টাব্দে কার্বনের বিভিন্ন শ্রেণীর রূপভেদ আবিষ্কার করেন। এই রূপভেদের অণুতে 30 থেকে 70টি কার্বন পরমাণু সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে। তো এই রূপভেদের যেমন C34, 32, C50 অ্যান্ড C60, C70 এর নামকরণ করা হয় ফুলারিনস। তো রূপভেদে কার্বন 60 এর আণবিক গঠন বিখ্যাত স্থপতি বুকমিস্টার ফুলার নির্মিত ভূগোল আকৃতির গম্বুজের মতো। তো তারপরে তাই এর রূপভেদ C60 এরকে বুকমিস্টার ফুলারিন বা বাকিবল বলা হয়। তো এর বুকমিস্টারের ফুলারিনের আরেকটা নাম হচ্ছে বাকিবল। তো এই বিশেষ ফুলারিন অণুতে 60টি কার্বন পরমাণু থাকে আর এর সংকরণ কি হয়ে থাকে sp2। সংকরিত অবস্থায় পরস্পরের সাথে একক বন্ধন দ্বারা আবদ্ধ, যার গঠন আকৃতি ফুটবলের মতো। এই যে এটা দেখতেছো এখানে হচ্ছে গিয়া 720টা, এর বর হচ্ছে গিয়া আণবিক বর হচ্ছে গিয়া 720, এর সংকর হচ্ছে গিয়া সংকর অবস্থা হচ্ছে গিয়া sp2। তারপরে এখানে হচ্ছে গিয়া কার্বনের সংখ্যা কয়টা, 60টা কার্বন আছে। তো এইটাকে আমরা বলি হচ্ছে গিয়া দীর্ঘশিকল গঠন করছে, এটা হচ্ছে গিয়া ক্যাটানেশন বলতে গেলে হচ্ছে গিয়া এরা বলয় গঠন করতে পারে, মানে কার্বনের একটা চেইন বা শিকল গঠন করলে এরা ক্যাটানেশন প্রদান করতে পারে। তো কার্বন গঠন করতে পারে কারণ কার্বনের যোজনী 4, তারপরে হচ্ছে গিয়া এর আকার ছোট, কার্বনের বন্ধ শক্তির মান উচ্চ। তারপরে আমরা চলে যাব হচ্ছে গিয়ে সমানতা, যেসব জৈব যুগের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, তাদের পরস্পরকে সমানু বলে, আর এরূপ গঠমান বিষয়টিকে সমানতা বলা হয়। এরূপ গঠমান বিষয়টিকে কি বলা হয়, সমানতা। যেমন ইথানল সমানু ডাইমিথাইল ইথার। তো এই যে এটাকে আমরা গাঠনিক সংকেত হচ্ছে এই যে দুইটা, কিন্তু আণবিক সংকেত তাদের কিন্তু একই, কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন হয়, তাদের পরস্পরের সমানু।